বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে। প্রতিটা রাষ্ট্র কিন্তু একটা নির্দিষ্ট আইন কানুনের ভিত্তিতেই পরিচালিত হয়। তো বাংলাদেশের আইন কানুন হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের গঠন কাঠামো নির্ধারণকারী সর্বোচ্চ আইন। এটি অনুমোদন করা হয় 4 নভেম্বর 1972 সালে, কার্যকর করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। এর শাখা তিনটি। একটি হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। বিচার ব্যবস্থা হচ্ছে সুপ্রিম কোর্ট। সংশোধনী, এটি প্রায় 17 বার সংশোধন করা হয়, 17 বার। সর্বশেষ সংবিধানী 8 জুলাই 2018 সাল। দেখুন, বাংলাদেশের যে বর্তমান সংবিধানটি রয়েছে, এটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে, সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। টোটালিভাবে সংশোধনী করা হয়েছে 17 বার। ফলে একবিংশ শতাব্দীতে এসে এই সংবিধান এখন প্রশ্নের মুখে রয়েছে অনেকগুলো ধারার কারণে, অনেকগুলো নীতির কারণে। ফলে আমাদের এখন অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে গিয়েছে একটা নতুন সংবিধান প্রণয়ন করা। পৃথিবীতে এরকম অনেক রাষ্ট্র রয়েছে যারা প্রথমে এক ধরনের সংবিধান ছিল তাদের, পরবর্তীতে সেটা সংশোধন, সংযোজন, বিয়োজন করেছে, সংশোধনী করেছে। এবং অনেক রাষ্ট্র রয়েছে যারা নতুন করে সংবিধান প্রণয়ন করেছে। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন করা। ইনশাল্লাহ বাংলাদেশ পরে যখন সরকার গঠন করবে, তখন গণভোটের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সবকিছুকে সামনে রেখে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে একটি নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময় সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াদ সাহেব। তো এটা এখনো পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন হয়নি, জানি না হবেও কিনা। তবে যদি না হয়, তাহলে ইনশাল্লাহ যখন বাংলাদেশ পরে সরকার গঠন করবে, তখন আমরা গণভোটের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করব। এটা আমাদের অন্যতম ইখতিয়ার। আমাদের ইখতিয়ার রয়েছে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হবে। ব্রিটিশ এবং পাকিস্তান আমলের আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হবে। ব্রিটিশ এবং পাকিস্তান আমলের যতগুলো আইন রয়েছে, আমরা এই আইনগুলো বাতিল করে দেব। বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সাথে মানানসই এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম, রাষ্ট্রের জন্য উপযুক্ত, জনগণের জন্য উপযুক্ত আইন আমরা প্রণয়ন করার মাধ্যমে আমরা নতুন আইন বাস্তবায়ন করব। আচ্ছা, এরপর রয়েছে প্রতিটি সিটি কর্পোরেশন ও বৃহত্তর জেলাগুলোতে বড় আকারের শিল্পজোন আমরা প্রতিষ্ঠা করব। এই কারণ হচ্ছে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ রয়েছে। 18 কোটি মানুষের জন্য যে পরিমাণ কর্মসংস্থান প্রয়োজন, এই পরিমাণ কিন্তু কর্মসংস্থান সরকারিভাবে দেওয়া সম্ভব নয়। এটা পৃথিবীর কোনো দেশেভাবে সম্ভব হয় না। তো আমরা যেটি করব সেটি হচ্ছে, আমাদের বর্তমান কর্মমুখী মানুষের যাতায়াত হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম। এর কারণ হচ্ছে আমাদের প্রধান যে শিল্প কলকারখানাগুলো রয়েছে, এগুলো ঢাকাতে এবং চট্টগ্রামে। এবং এখানে কিন্তু এর ফলে প্রচুর পরিমাণ মানুষ এখন বসবাস করছে। বৃহত্তর ঢাকাতে প্রায় 3 কোটি মানুষ, চট্টগ্রামে প্রায় 2 কোটির বেশি মানুষের মতো মানুষ বসবাস করছে। এবং এটা জনসংখ্যার ভারে এক বোঝানো হয়ে পড়তেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এর বাইরে আমাদের যে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, এই অঞ্চলগুলোতে কিন্তু সেভাবে তেমন কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে না। আমরা যেটা করব সেটা হচ্ছে, সবগুলো সিটি কর্পোরেশনে, বৃহত্তর জেলাগুলোতে আমরা একটা করে বড় ধরনের শিল্প জোন করব, উপযুক্ত জায়গায়। সেটা হচ্ছে যে আমরা দেখবো যে ওই এলাকাতে যে নদীগুলো আছে, কোন অংশটা কম ভাঙন প্রবণ, ওই নদীর ওই অংশটাকে আমরা পাড়াটাকে কি করবো, নদী শাসনের আওতায় আনবো। এনে যে জমি উদ্ধার করবো, ওই জমিতে আমরা বড় ধরনের শিল্পজন করব। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন কলকারখানাকে আমরা সেখানে প্লট দিব, আর্থিক প্রণোদনা দিব। আমরা সেখানে হেভি ইন্ডাস্ট্রি, বিদেশমুখী পণ্য রপ্তানির মুখী ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারবে এরকম বিভিন্ন পণ্য উৎপাদন কারখানা আমরা সেখানে স্থাপন করব। ওই অঞ্চলগুলোকে আমরা আবার জাতীয় মহাসড়কের সাথে সংযুক্ত করে দিব, 4 লেন, 6 লেন, 8 লেনের মহাসড়কের মাধ্যমে, রেল লাইন স্থাপনের মাধ্যমে। এর ফলে যেটা হবে, খুলনা বন্দর, চট্টগ্রাম বন্দরের সাথে কানেক্টিভিটি পাবে, সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেওয়ার জন্য তারা সংযোগ পাবে। এর ফলে একই সাথে রপ্তানিমুখী
যে আপনার শিল্প কারখানা, সেটাও ওখানে স্থাপন করলেও সেটা বাস্তবমুখী হবে, এবং সারা বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য যদি কারখানা স্থাপন করা হয়, পণ্য উৎপাদন কারখানা, সেটাও বাস্তবমুখী হবে। দেখুন, এর ফলে যে একটা জিনিস ঘটবে, রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে জনসংখ্যার চাপ কিছুটা কমে তার নিজের বৃহত্তর জেলাগুলোতে সে কাজ করার সুযোগ পাবে। যেহেতু আমরা এর আগে বলেছি মজুরি কাঠামো আমরা নির্ধারণ করে দেবো, সেক্ষেত্রে তারা উপযুক্ত বেতন ভাতা পাবে, কোম্পানি তাদেরকে উপযুক্ত বেতন ভাতা দিবে, তারা সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে, তারা প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসবে। এর ফলে তারা কিন্তু বৃহত্তর জেলাগুলোতে থাকার কারণে তারা খুব সহজেই তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারবে, খুব সহজে তারা তাদের বাড়িতে যেতে পারবে, এবং সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে বড় বড় শহর গড়ে উঠবে। এটা শুধু ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। এবং আমরা ওই সমস্ত স্থানে সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করব। আমরা সেখানে দ্রুততার সাথে যাতে বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ করা যায়, সেখানে তেল গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারি। রাশিয়া থেকে প্রযুক্তি, যে পরমাণু জাহাজের মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ছোট আকারের নিয়ে এসে স্থাপন করার মাধ্যমে ওই এলাকায় আমরা বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে ওই অঞ্চলকে আমরা বিদ্যুতের আওতায় নিয়ে আসবো। এর ফলে আমরা কিন্তু যেটা করতে পারবো, ব্যাপক আকারের শিল্পায়ন করতে পারবো, যেটা কোরিয়াতে হচ্ছে, যেটা চায়নাতে হচ্ছে, যেটা জাপানে হচ্ছে। তো এর ফলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি ব্যাপক আকারে ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, এবং ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু কর্মসংস্থানের আওতায় চলে আসবে। যেটি আমরা আলোচনা করেছি, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া হবে, এবং পরবর্তীতে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে তা বৃদ্ধি করা হবে। যে আমরা যে বড় বড় শিল্প যেগুলো করবো, সেখানে যে মানুষজন কাজ করবে বছরের পর বছর, সেটা শ্রম ঘাম দিবে, এই মালিকগুলো যাতে উপযুক্ত বেতন তাদেরকে দেয়, সেই জন্য আমরা উপযুক্ত মজুরি কাঠামো নির্ধারণ করে দেবো। শুধুমাত্র মালিকরাই একটার পর একটা ইন্ডাস্ট্রি করবে মুনাফা দিয়ে, তাদের ছেলে মেয়েরাই লেক্সাস প্রাডো মার্সিডিজে ঘুরবে, আর যে শ্রমিকের ঘামের বিনিময়ে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠান দাঁড়াবে, সে কিছুই পাবে না, এমনটা হবে না। সে উপযুক্ত বেতন কাঠামোতে প্রবেশ করবে, সময়ের সাথে সেটা বৃদ্ধি পাবে। তার জন্য একটা সার্বজনীন পেনশন স্কিম রাখা হবে। একটা অংশ কোম্পানি শ্রমিকের বেতন থেকে যাবে, কোম্পানি দিবে, আর একটা অংশ সরকার দিবে। সে যখন রিটায়ারমেন্ট করবে, নিজেকে অবসর প্রাপ্ত ব্যক্তি ঘোষণা করবে, তখন সে সরকার থেকে একটা পেনশন পাবে। এবং একই সাথে কোম্পানি একটা অংশ দিবে, শ্রমিক একটা অংশ দিবে, এভাবে তার জন্য একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রাখা হবে। যখন সে কোম্পানিটা ছেড়ে যাবে অথবা সে চাকরিটা ছেড়ে দিবে, তখন সে এককালীন একটা অর্থ পাবে। তার জন্য দুইটা তহবিল গঠন করা হবে, সুযোগ রাখা হবে, এবং এটা বাধ্যতামূলক করা হবে। যেটা আমরা আলোচনা করছি, দেশের কর্মজীবী সকল নাগরিকদের পেনশন সুবিধা আনা হবে। এর মাধ্যমে কিন্তু আমরা দেশের সকল নাগরিককে ইনশাল্লাহ একটা আর্থিক নিরাপত্তার আওতায় ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। তো আজকের মতো এরকমই, পরবর্তীতে আমরা অন্যান্য আরো বিষয় নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।